বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। তারেক রহমান, শফিকুর রহমান বৈঠক। গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। ভোটের লড়াইয়ে দলগুলোর কাছে উপেক্ষিত নারীর মনোনয়ন পূরণ হয়নি ৫% প্রতিশ্রুতি। ২৫০০ মনোনয়নের বিপরীতে প্রার্থী ১১০। সদিচ্ছার অভাব দেখছেন বিশ্লেষকরা। অপরাধ শিকার জরিমানায় দুর্নীতিবাজকে ক্ষমার বিধানে উদ্বেগ। ভবিষ্যৎ ক্ষমতাসীনদের সুযোগ বাড়বে বলছেন সংস্কার কমিশন প্রধান। ঢালাওভাবে ব্যবহারের আশঙ্কা। কুয়াশাচ্ছন্ন ঢাকা, হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। মধ্যরাত থেকে মানিকগঞ্জে ফেরি চলাচল বন্ধ। ইরানে বিক্ষোভ রূপ নিল সহিংসতায়। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ নিহত ৬, পুলিশ সহ আহত বহু মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি নির্বাসিত যুবরাজের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সৌরবর্তী। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন আজ। ভোর থেকেই দেশনেত্রীর সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৃতীয় দিনেও এই সমাধিস্থলে বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে শ্রদ্ধা জানাতে এখানে ভিড় করছেন সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা। সকাল থেকে আমরা দেখছি যে এখানে দলে দলে ফুল নিয়ে তারা কিন্তু মূলত এই জিয়া উদ্যানের যে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সেই পাশেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেখানে কিন্তু সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সেই সঙ্গে আজ যেহেতু তৃতীয় দিন শেষ হবে এবং তৃতীয় দিনে নানান কর্মসূচি দলের পক্ষ থেকে পূর্বেই ঘোষণা করা হয়েছে, সেটি ধারাবাহিকভাবে পালন করা হবে এবং সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা এখানে আসার পর সকাল থেকে দেখছি খুবই সীমিত পরিসরে এখন পর্যন্ত সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রবেশ করতে দিচ্ছেন। অন্যদিকে কিছুক্ষণ আগেই কিন্তু এই সমাধিস্থলে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রবেশ কিন্তু অনেকটাই সীমিত করে রাখা হয়েছে। অর্থাৎ যে লেকটা রয়েছে সেই লেকের গেটের কাছেই কিন্তু এখন সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা ভিড় করছেন। অন্যদিকে এই সমাধিস্থলে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে অনেকে হাত তুলে আল্লাহর দরবারে কিন্তু তারা তাদের যে প্রিয় নেত্রী এবং সাধারণ মানুষও কিন্তু এসে দোয়া করছেন। এবং সেই সঙ্গে এখানে এই যে সমাধিস্থল, এই ঠিক সমাধিস্থলের একটু সামনেই কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে এবং এখানে বেশ কয়েকজন আমরা মুসল্লিদেরকে দেখতে পেয়েছি যারা হচ্ছে মূলত এখানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি দোয়া করছেন কিন্তু। এবং সেই সঙ্গে আমরা দেখছি এই যে এখন পুরো সমাধিস্থলটি রয়েছে, এই সমাধিস্থল কিন্তু পরিষ্কার করছে এখানে যে সকল কর্মীরা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই সমাধিস্থল পরিষ্কারের যে কার্যক্রম সেটিও আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে আমরা জানি, একটু বলে রাখতে চাই যে সকাল 11টার পর কিন্তু দলের নেতাকর্মীরা এবং ছাত্র দলের পক্ষ থেকেও নেতাকর্মীরা আসবেন এবং এখানে শ্রদ্ধা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এই যে বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে আমরা দেখছি এখন যে পরিষ্কারের কার্যক্রম সেটি চলছে। এবং সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে আজকে সকাল হওয়ার শুরুতেই কিন্তু দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের জন্য প্রবেশ কিছুটা সীমিত থাকলেও এখন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। তারপরও এই বেগম খালেদা জিয়ার এই সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আমরা দেখছি যে সাধারণ মানুষরা কিন্তু এখনো ভিড় করছেন এবং তাদের যে কার্যক্রম সেটি তারা পালন করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে। সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। দলের নেতারা বলছেন বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তাদের আশা তারেক রহমানের নেতৃত্বে সুসংহত হবে দেশের গণতন্ত্র। শোকাবহ পরিবেশ বিএনপির গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। কার্যালয়ে অর্ধনমিত ছিল পতাকা, টাঙানো হয়েছে কালো পতাকা। দিনভর চলে দোয়া মাহফিল।
দুই কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক বইয়ে স্বাক্ষর করেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরাও। এ সময় বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মা মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা শক্তিশালী করবে দলকে। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুসংহত হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। বৃহস্পতিবার বিকেল 4:30টায় গুলশান কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে আসেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। ঘণ্টাখানেকের বৈঠক শেষে ডক্টর শফিকুর রহমান জানান, দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করবেন তারা। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। বিকেলেও তারেক রহমানকে সহমর্মিতা জানাতে একে একে গুলশান কার্যালয়ে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে সহমর্মিতা জানান। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝে। মালয়েশিয়ায় বেগম জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। মালদ্বীপে তার স্মরণে খোলা হয়েছে শোক বই। বিভিন্ন দেশের কূটনীতিকরা জানাচ্ছেন সমবেদনা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হয়। ওনার মৃত্যুর পর আমরা দেখতে পেয়েছি সমস্ত মানুষ অকাতরে বলছেন যে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়েছে। আসলে অভিভাবক শূন্য হয়েছে। বাংলাদেশ ওনাকে কি দিয়েছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের জন্য উনি ওনার জীবনটা দিয়ে গেছে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। দেশের এই সংকটকালে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমাদের অনেক আশা ভরসা ছিল যে এই সাধারণ নির্বাচনে অন্ততপক্ষে কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হবে, সেই আশাটাও আমাদের পূর্ণ হলো না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে 30 ডিসেম্বর থেকে দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনে খোলা হয়েছে শোক বই। শোক বইতে এরই মধ্যে সই করেছেন বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত ও শ্রীলঙ্কার হাই কমিশনার। শোক বার্তায় তারা বেগম খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানান মালদ্বীপের প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। বেগম জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। এতে অংশ নেন আমিরাত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে বেগম জিয়ার দেখানো পথ অনুসরণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উপেক্ষিত নারী প্রার্থী মনোনয়ন। এমনকি জুলাই সনদে দেয়া ৫% নারী মনোনয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা রক্ষা করেনি দলগুলো। সারা দেশে ২৫০০-এর বেশি মনোনয়ন জমা পড়লেও নারী মাত্র ১১০ জন। দলগুলো বলছে মাঠের হিসাব নিকাশের কারণে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত সংখ্যায় নারী প্রার্থী মনোনয়ন। তবে বিশ্লেষকরা দায়ী করছেন দলগুলোর সদিচ্ছাকে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজপথে লড়াই, আন্দোলন, স্লোগান, মিছিলে সামনের কাতারেই চোখে পড়ে নারীদের। তবে ক্ষমতার হিসেব নিকেশে অনেকটি বদলে যায় দৃশ্যপট। এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও পিছিয়ে রাখা হয়েছে নারীদের। ৩টি ধর্মভিত্তিক দল বাদে ২৭টি দলের প্রতিশ্রুতি ছিল জুলাই সনদ সইয়ের পরবর্তী নির্বাচনে প্রতিটি দল ন্যূনতম ৫% আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেবে। ধাপে ধাপে তা উন্নীত হবে ৩৩%। কিন্তু বাস্তবে অনেক দল তার ধারে কাছেও যায়নি, বরং নির্বাচনে দৌড়ে থাকা অর্ধেকের বেশি দল কোনো আসনেই নারী প্রার্থী দেয়নি। ৫% প্রতিশ্রুতি পূরণে ৩০০ আসনের বিপরীতে নারী প্রার্থী দিতে হবে ১৫টিতে। সদ্য প্রয়াত বেগম জিয়ার ৩ আসনের বাইরে এবার বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন ১০ নারী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটভুক্ত দলগুলোর দাখিল করা মনোনয়নের মধ্যে নারী কেবল এনসিপির ৩ প্রার্থী। নির্বাচনী দৌড়ে থাকা অন্যান্য দলগুলোর নারী মনোনয়নের চিত্রও আশাব্যঞ্জক নয়। সব মিলিয়ে সারা দেশে ২৫৮২টি মনোনয়ন জমা পড়লেও নারী প্রার্থী মাত্র ১১০ জন। কিন্তু নারীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? উত্তরটা প্রায় অভিন্নই। অনেক জায়গায় নারী আছে, কিন্তু সেখানে আবার আমাদের পুরুষ প্রার্থীর হেভিওয়েট প্রার্থী রয়ে গেছে, নারীকে নামতেই দেয় না। সব মিলিয়ে সরাসরি নির্বাচন করে নারীরা এই পর্যায়ে আসাটা আসলে কিছু সীমাবদ্ধতা আছে। ইতিমধ্যে বিভিন্ন দলের নমিনেশন যারা করেছেন তারা কয়জনে বা জিতে আসতে পেরেছে, এই ইতিহাসটাও আমাদের সামনে আনতে হবে। বিশ্লেষকরা মনে করেন পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনায় প্রান্তিক অবস্থানে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। শুধু ভোটার হিসেবেই বিবেচনা করছি, তারা যে ভোট পেতে পারেন, প্রার্থীও হতে পারেন, সেই জায়গায় কিন্তু আমাদের মন মানসিকতার উত্তরণ ঘটেনি। ঐকমত্য কমিশনেও তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হলো বড় বড় দলগুলোর ৫ থেকে ৭%। ঠিকই দয়া দাক্ষিণ্য। এর আগে ১১ সরকারের সময় নির্বাচন কমিশন ২০২০ সালের মধ্যে ৩৩% নারী নেতৃত্বের শর্ত বেঁধে দিল, তা পূরণ করতে পারেনি রাজনৈতিক দলগুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরাসরি ভোটে সংসদের সাধারণ আসনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতকাল? নাকি মোটা দাগে সংরক্ষিতই থাকবে আইনসভায় নারীর প্রতিনিধিত্ব? ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সেই খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং বগুড়ায় আছেন আব্দুল্লাহ আওয়াল। সরাসরি শুরুতে যাচ্ছি শফিকের কাছে। চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে শহর এবং উপজেলা মিলিয়ে, সেই 16টি আসনে 143 জন মনোনয়নপত্র নিয়েছেন। সেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে। গতকাল চট্টগ্রাম 11 যেই আসন রয়েছে সেটির যাচাই বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এই মুহূর্তে চট্টগ্রামের জেলা প্রশাসনের যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে সেখানে 10টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম 1, 2, 3, 6, 7 এবং 12, 13, 14, 15, 16। এই মুহূর্তে প্রাথমিক আজকে 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম 1, মিরসরাই, সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের। তো এই মুহূর্তে যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে মিরসরাইকে দিয়ে চট্টগ্রাম 1 দিয়ে মনোনয়নপত্র যাচাই শুরু হয়েছে। কিছুক্ষণ পরে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আসবেন এবং তিনি এসে কিন্তু সেগুলো যাচাই বাছাই করবেন। আজকে সারা দিন এই যাচাই বাছাই চলবে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আসলে কাদের মনোনয়নপত্র বাতিল করা হবে সেটা আমরা জানাতে পারবো। ঠিক একইভাবে যদি বলা যায় বিভাগীয় কমিশনার কার্যালয়েও কিন্তু চট্টগ্রাম
চট্টগ্রাম 4, 5 এবং 9 সহ সেখানে 5টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছে। তো একেবারে বলা যায় এখন নির্বাচনে ডামাডোল শুরু হয়ে গেছে এবং যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে আসেন। তবে চট্টগ্রামে যেই 16টি আসন রয়েছে সেই 16টি আসনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চট্টগ্রাম 9 কোতোয়ালি আসন এবং সেখান থেকে সবচেয়ে বেশি মনোনয়নপত্র নিয়েছেন এবং আসলে 20 তারিখ মনোনয়নপত্র 21 তারিখ প্রতি বরাদ্দ হবে, 20 তারিখে শেষ তারিখ এবং 12 তারিখ নির্বাচন হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি বগুড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7টি যে সংসদীয় আসন, সেই 7টি সংসদীয় আসনে যে মনোনয়ন যাচাইপত্র আজকে শুরু হয়েছে। বিশেষ করে আজকে বেলা 10টার পর থেকে কিন্তু বগুড়া 1 আসন, যেটি সোনাতলা এবং সারিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত, সেই আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম কিন্তু শুরু হবে। এরপরে কিন্তু আসলে বেলার যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ে কিন্তু বগুড়া 2 এবং 3 আসন অর্থাৎ আদমদিঘি, দুপচাচিয়া এবং শিবগঞ্জ উপজেলার যেই সংসদীয় আসন, সেখানে মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে। এবং এই যে 3টি সংসদীয় আসনে আজকে মনোনয়ন যাচাই বাছাই হবে, এই 3টি আসনে কিন্তু বগুড়া 1 আসনে 7 জন, বগুড়া 2 আসন থেকে আসলে 7 জন এবং 3 আসন থেকে 5 জন প্রার্থী কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই যে আজকে মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে, ইতিমধ্যে কিন্তু জেলা যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি কিন্তু আসন গ্রহণ করেছেন এবং অন্যান্য যারা প্রার্থী আছেন তারাও কিন্তু এখানে এসেছেন। এর পাশাপাশি কিন্তু যেই লজিস্টিক যেই দপ্তরগুলো আছে এই মনোনয়ন সংক্রান্ত, তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে বগুড়া যে 1 আসন থেকে মনোনয়ন পত্র যাচাই বাছাই আজকে শুরু হয়েছে, এখানে কিন্তু মোট 3,71,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়, এর আগে যুক্ত ছিলাম চট্টগ্রামে। রাজধানীতে কুয়াশার দাপট, হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে সারা দেশে জেঁকে বসেছে শীত। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এই মুহূর্তে হাতির ছেলে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে বেলা 10টা যে পেরিয়ে গেছে সেটা কিন্তু আকাশ দেখে এবং আশেপাশের পরিবেশ দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ এখন পর্যন্ত রোদের কোনো দেখা পাওয়া যায়নি। এবং আমরা দেখছি যে সকাল থেকে ঠিক ভোর থেকে এখন পর্যন্ত কিন্তু কুয়াশায় ঘেরা রয়েছে পুরো ঢাকা শহর। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে আজকে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু একটু কম বেরিয়েছেন, তবে অনেকেরই কিন্তু আসলে বের হতে হয়েছে জীবিকার তাগিদে। তারপরও যারা বেরিয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে চেষ্টা করছেন তাদের মতো করে ভারী পোশাক পরে বাইরে আসার, কারণ যে আমরা জানি গত কয়েকদিন ধরেই কিন্তু শীত অনেক বেশি তীব্র অনুভূত হচ্ছে। বিশেষ করে আমরা দেখছিলাম যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া হচ্ছিল, তারা বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে শীত অনুভূত হচ্ছে, কোনো শৈত্যপ্রবাহ কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরে নেই। যদিও ঢাকার বাইরে আমরা দেখেছি 17টি জেলাতে শৈত্যপ্রবাহ রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে আসলে শৈত্যপ্রবাহ পড়তে পারে। তবে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ না থাকলেও এত বেশি শীত কেন তীব্র অনুভূত হচ্ছে সেই বিষয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা বলেছেন যে আসলে এই মুহূর্তে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান সেটি কমে আসার কারণে শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা দেখেছি গত কয়েকদিনের মধ্যে খুব যে গতকাল আমরা কিছুটা রোদের দেখা পেয়েছি, এছাড়া গত পরশুদিন কিংবা তার আগের দিন একটু রোদের দেখা পাওয়া গিয়েছিল, এছাড়া বেশিরভাগ দিনে কিন্তু আমরা রোদের কোনো দেখা পাচ্ছি না। বিশেষ করে আজকের কথা আমি বলছিলাম যে আজকে এখন পর্যন্ত সকাল থেকে রোদের কোনো দেখা নেই, সে কারণেই কিন্তু শীতের বেশি অনুভূত হচ্ছে। আর যে বাতাসে আর্দ্রতা সেটিও আসলে বেশি রয়েছে বলা যায়। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে রোদ মানে সূর্য আকাশে দেখা গেলেও রোদের কিন্তু কোনো তেজ আমরা দেখতে পাচ্ছি না, অনেকটাই কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। আর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের যে আবহাওয়া রয়েছে সেটিও কিন্তু আসলে যে ঠিক এমনই থাকতে পারে। তারা বলছেন যে যে মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন থাকতে পারে চারপাশ, এবং যে সাধারণ মানুষ, আমি যেমনটি বলছিলাম শুরুতে, যে জীবিকার তাগিদে অনেকেরই বের হতে হচ্ছে, তাদের বিশেষ করে যাদের ভারী পোশাক নেই কিংবা একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনেক বেশি কষ্টের মধ্যে পড়ছেন। আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় যে আগুন জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণ করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত হাতিরঝিল থেকে এই যে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হাতিরঝিলে। Thai Aluminium. The better is now the best.
যশোরে রেজিস্ট্রি অফিসের পুরানো ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় 200 বছরের পুরানো দলিল দস্তাবেজ সহ অনেক নথিপত্র। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 9:30টার দিকে আকস্মিক রেজিস্ট্রি অফিসের পুরানো ভবনে এই আগুন লাগে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ওই ভবনের তালা ভেঙে প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা সব নথিপত্র। রেকর্ড রুমে 1741 সাল থেকে 1940 সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিল ও বিভিন্ন কাগজপত্র সংরক্ষণ করা ছিল বলে জানায় রেজিস্ট্রি অফিস। অপরাধ স্বীকার করে জরিমানা দিলে দুর্নীতিবাজকে মাফ করে দিতে পারবেন বিচারক। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে এমন উপধারা সংযোজন হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ভবিষ্যৎ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় এই আইন খুলে দিয়েছে দুর্নীতির দুয়ার। আর সরকারের এই আইন নিয়ে দুদকের কিছুই বলার নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। চলতি বছরের মাঝামাঝি নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেছিল দুদক। বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জামিন হয়নি তার। গেল 23শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার, যেখানে 2004 সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোন দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা, ক্ষতিপূরণ বা উভয় দিতে রাজি থাকলে আদালত চাইলে ক্ষমা করতে পারবেন। এই সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক জেলা জজ ও দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলেন, এতে আদালত প্রভাবিত হবে এবং ন্যায় বিচার বঞ্চিত হবে। আইনটির অপব্যবহার অনেক বেশি হয়ে যাবে এবং এটার ফেয়ার জাস্টিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। সেক্ষেত্রে কেউ জীবনে জেলই তো খাটবে না। প্রথম দিনই তো যে অপরাধ স্বীকার করে টাকা জমা দিয়ে বের হয়ে চলে আসবে। ইট ইজ দি ওয়ান অফ দি ওয়ে টু ইন্ডালজ করাপশন বাই দিস অ্যামেন্ডমেন্ট। দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, তাদের প্রস্তাবনায় এমন কোনো বিষয় ছিল না। এই বিধান ঢালাওভাবে দুর্নীতিবাজদের সুরক্ষা দিতে ব্যবহার হবে। আমলাতান্ত্রিক চাপে এবং এর পেছনে শক্তি, রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে। মানে এর মাধ্যমে আমি যেটা বলছি, এই শব্দটাই ব্যবহার করবো, দুর্নীতির ফ্লাড গেট তৈরি হবে। যদিও দুদক মহাপরিচালক জানান, সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তাদের কিছুই বলার নেই। এই বিষয়ে আমাদের যদি কোনো বিষয় থাকে, কমিশন সে বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে কমিশনের অবস্থান জানাবেন। গণ অভ্যুত্থানের পর যখন হাজার হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের ঘটনায় একের পর এক মামলা ও চার্জশিট হচ্ছে, তখন এ ধরনের আইন জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই তারেক রহমান এবং জোবাইদা রহমানের কন্যা জাইমা রহমান, তিনি এই বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি, সেই সমাধি স্থানে এসেছেন এবং তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং হাত তুলে মোনাজাত করতেও আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই তিনি মূলত দোয়া মোনাজাত করে তারপর এই সমাধি স্থান ত্যাগ করেন এবং সেই সঙ্গে জাইমা রহমানের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু উপস্থিত ছিলেন এবং জাইমা রহমান আসার পূর্বে আমরা দেখেছি এই যে জিয়া উদ্যানের যে নিরাপত্তা, সেই জন্যই সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা কিন্তু সামনের দিকে যে লেকটি রয়েছে সেই লেকে অবস্থান করেন এবং তার পুরো নিরাপত্তা, তার আশাকে কেন্দ্র করে পুরো এই জিয়া উদ্যানে কিন্তু আমরা নিরাপত্তা দেখতে পেয়েছি এবং সেই সঙ্গে জাইমা রহমানের আসার পূর্বে থেকে আমরা সকাল থেকে দেখেছি এই আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সেই জায়গা থেকে আমরা দেখেছি সকাল থেকে ভোর থেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সঙ্গে এই সমাধি স্থানের একদম সামনের দিকে আমরা দেখছি যে কোরআন তেলাওয়াতও কিন্তু চলছে এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি গণপূর্ত অধিদপ্তর এবং দলের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা এই সমাধি স্থান কিন্তু পরিষ্কারের যে কার্যক্রম সেটিও আমরা লক্ষ্য
করতে পেরেছি। তো সবকিছু মিলে বলা চলে যে ভোর থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আসছেন এবং দোয়া মোনাজাত করছেন কিন্তু। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে। বিক্ষোভে উত্তাল ইরান। লরেস্তান প্রদেশের আলাদা শহরের সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ 4 জন নিহত হয়েছেন। চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আহত হয়েছেন পুলিশ সহ বহু মানুষ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নির্বাসিত যুবরাজ আন্দোলনের সমর্থন জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।